করে নিব, কারণ শেষ করা যায় না, এমনি 5 মিনিট চলে গেছে। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ অধ্যায়, সপ্তম অধ্যায়? জি মিস। আচ্ছা, আমরা সপ্তম অধ্যায় শুরু করি। তোমাদের এই অধ্যায়টা ইজি, কঠিন না, একেবারেই কঠিন না। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কি বলছো? রায়তা রোল 6। রোল 6, ওরা প্রতিদিন ক্লাসে আসছে, ভালো মেয়ে। আমি দেখবো তো তোমাদেরকে যখন স্কুল খুলবে কারা কারা ক্লাসে আসো আর কারা কারা আসো না। ওদেরকে বলার সত্ত্বেও ওরা ক্লাসে আসে না, কেন আসে না বুঝি না। আচ্ছা রাইতে আমরা সবাই আসো, ক্লাসটা শুরু করি। আমাদের এই অধ্যায়টা আমি বললাম যে একেবারে সোজা, যেটা হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। শিশুর বিকাশটা কি? এই যে তুমি বড় হচ্ছ, তুমি তো এতটুকু ছিলে না, নিশ্চয়ই একেবারেই ছোট্ট ছিলে, তাই না? যে আস্তে আস্তে তুমি বড় হচ্ছ, এই যে বিকাশ হচ্ছে কোথায়? তোমার পারিবারিক পরিবেশের মধ্যেই তুমি বড় হচ্ছ। এই পরিবেশটা তোমাকে যতটা ভালো বা উপযুক্ত পরিবেশ দেওয়া হবে, তুমি ততটাই সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। একেবারে সুন্দর করে দেখো, তোমাদের বইতে একেবারে প্রথমেই যে কথাটা বলা হয়েছে যে একটি চারা গাছের কথা ধরা যাক। মানে যে কোনো একটা গাছের কথা তুমি কল্পনা করো, বীজ থেকে যখন চারা গাছটি জন্মায় তখন তা বেশ দুর্বল থাকে, তাই না? আমরা নিজেরাও দেখি, একটা গাছ লাগালাম দুর্বল থাকে, কিন্তু সেই গাছটাকে যদি উপযুক্ত যত্ন পরিচর্যা করা হয়, গাছটা একদিন কি হয়, ফুল ধরে, তারপরে ফল ধরে, এবং একদিনে সে বৃক্ষে পরিণত হয়, তাই না? বড় বৃক্ষে পরিণত হয়। তাহলে আমরা এইরকম ঠিক মানব দেহেও শিশুও সেই রকম, শিশুর জন্মের প্রথম থেকে, জীবনের প্রথম দিন থেকে 5 বছর পর্যন্ত শিশুকে খুবই যত্নের সহকারে মানুষ করতে হবে বা লালন পালন করতে হয়। তাহলে কি হয়, সে পরিপূর্ণ একটা বিকাশ লাভ করে, সে মানসিক ভাবে, শারীরিক ভাবে, সব কিছু দিক দিয়ে সে পরিপূর্ণ একটা বিকাশ হয় প্রথম 5 বছর, যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম 5 বছর যদি একটু অনাদরে, অবহেলায় বা একটু মনে করো যে নেগলেসিভ ভাবে বা কোন রকম মানে সাহায্য সহযোগিতা ছাড়া সে বেড়ে ওঠে, তাহলে তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থেকে যায় এবং সেটা পরে চেঞ্জ করা অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য শিশুকে প্রথম 5 বছর অত্যন্ত যত্নের সাথে তার আচরণের কোথায় ত্রুটি আছে, কোথায় ভুল আছে শিক্ষা দিয়ে, হ্যাঁ, শাসন করে না, তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে আমরা এই এই জিনিসগুলো যদি আমরা ধরিয়ে দিতে পারি, তাহলে শিশু কি হবে, একটা আস্তে আস্তে সেই শিশু একদম একটা সুন্দরভাবে বেড়ে উঠবে। এই জন্য প্রথমে যে শিশুকে আমরা কি করে হই, যখন একটা শিশুকে যে লালন পালনের দায়িত্ব দেওয়া হয় যাকে, তাকে উপযুক্ত ট্রেনিং দেওয়া দরকার। মানে যে শিশুকে লালন পালন করবে তার কিছুই জানা উচিত, কিন্তু আমাদের দেশে সেরকম কোনো ব্যবস্থা নাই। আমাদের দেশে অনেক সময় বাবা মারা যখন কাজ করে বাইরে যায়, কাজের মানুষের উপর নির্ভরশীল হয়ে কাজের মানুষের কাছে বাচ্চাকে লালন পালনের দায়িত্ব দিয়ে যায়, বা অনেক সময় বৃদ্ধ কেউ থাকলে তাদের কাছে দায়িত্ব দেওয়া। এই জন্য শিশুগুলো কি হয়, মন মরা হয়ে থাকে, ঠিক মতো পরিপূর্ণ বিকশিত হতে পারে না। যার কাছে থাকে তার আচরণ শিশুর মধ্যে চলে আসে, হ্যাঁ, সে ঠিক মতো গাইডেন্স পায় না। বাবা মা যতটা দেখে কেয়ার করবে, শিক্ষিত বাবা মা, সচেতন বাবা মা, কিন্তু একজন কাজের মানুষে তো তাকে অতটা মনোযোগী হতে পারবে না। তার মানসিক বিকাশ কিভাবে হবে, তার শারীরিক বিকাশ হবে কিভাবে, সে শুধু খাওয়াচ্ছে, রাখতেছে, এভাবে তাকে লালন পালন করতেছে। একটা শিশু যখন দেখো, এই জন্য কিন্তু শিশুরা স্কুলে খুব পছন্দ করে, কারণ সে যখন স্কুলে যায় তখন সে বাইরের জগতের সাথে মিশতে পারে, অনেক বন্ধু বান্ধব দেখতে পারে, অনেক কিছু দেখে শিখে, তখন তার কাছে কিন্তু খুবই ভালো লাগে। প্রত্যেকটা শিশুই স্কুলকে পছন্দ করেন, তখন কারণ হলো সে বাসার বদ্ধ থাকে, যখন বাবা মা থাকে না। এই জন্য আমরা কি করব, শিশুকে পরিপূর্ণ বিকাশ করার জন্য যে তাকে লালন পালন করবে,
তার দিকেও খেয়াল করতে হবে এবং সেই জন্য বাচ্চাটাকে সঠিকভাবে লালন পালন করে সেই দিকে আমরা খেয়াল করব। আমাদের প্রত্যেকটা শিশুরা আমাদের মনে করো কি প্রাণ, তাই না? প্রত্যেক শিশু তার পরিবারের ভালোবাসে, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু আমাদের অনেকের মধ্যে শিশু লালন পালনের ধারণাটা নাই। হ্যাঁ, ধারণাটা নাই এই কারণে কি সে সঠিকভাবে সেই জ্ঞানটা দিতে পারে না। অনেকে কি করে দেখো, শিশুকে কি লালন পালন করার সময় শিশু যখন মনে করে, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ভয় দেখায়, খেতে যখন চায় না তখন এই ভয়, ওইটা আসলো সেটা আসলো, এই যে ভয় জিনিসটা শিশুকে দেখানো হলো, শিশুটা খেলো, কিন্তু এই খাওয়াটা কিন্তু সে ভয়ে খেলো। কিন্তু যদি তাকে মনে করো যে আনন্দ দিয়ে খাওয়ানো, গল্প করে খাওয়ানো, কবিতা শোনানো, খাওয়ানো, বা তার খেলার জিনিস দেখে খাওয়ানো, এই জিনিসটা খেলে কিন্তু শিশুটা ভয় খাবে না, সে আনন্দে খাবে। এই জিনিসটাই আমাদের অনেকেই জানে না বা বোঝে না, যারা অতটা সচেতন তারা বোঝে না। এই জন্য শিশুদেরকে সাথে খেলতে হবে, তাদের সাথে গল্প করতে হবে, তাদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, এই জন্য প্রতিটা বাবা মা চাকরি করুক আর বাসায় থাকুক, তাদেরকে এইগুলো খেয়াল করতে হবে। তাহলে আমরা অনেক শিশুদের সাথে সবসময় মানে করো যে খেলার ছলে যে জিনিসটা করবে সেটা তাদের অনেক বেশি গুরুত্ব পাবে। আর যদি তুমি তাদেরকে ভয় দেখাও, শাসন করো, তাহলে কিন্তু সে তোমাকে ততটা শিখবেও না, তোমাকে সে ততটা মান্যও করবে না। সে পরক্ষণে তোমাকে বাবা মার কাছে বলবে যে ও আমাকে এটা দেখে ভয় দেখাইছে, দেখবা সে পরবর্তীতে অনেক কিছু দেখে সে ভয় পাবে। তাহলে আমরা শিশুর সাথে বন্ধন গড়ে তুলতে হবে, ভালোবাসার বন্ধন। হ্যাঁ, সেই বন্ধনটা সবচেয়ে বেশি কার সঙ্গে হয়? মায়ের সাথে হয়। কারণ কি? কারণ একটা শিশু মা তার জন্ম দেয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি হ্যাঁ, শুনতে না পেলে বলবে, আমি কিন্তু অতটা বুঝতে পারি না, যে তোমরা রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আচ্ছা, তাহলে একটা মা তার সন্তানকে কি করে দেখো, 9 মাস তাকে গর্ভে ধারণ করে, তাই না? তারপরে সে জন্মগ্রহণ করে। তো এই যে মা 9 মাস কষ্ট করলো, বাচ্চাটা কিন্তু ঠিকই বুঝতে পারে মা যা খাচ্ছে বাচ্চা কিন্তু তাই খাচ্ছে, মা যেভাবে চলছে, মা যদি হাসি আনন্দে থাকে বাচ্চাটাও কিন্তু পেটের মধ্যে হাসি আনন্দ থাকে, মা যদি কষ্টে থাকে, মা যদি পরিশ্রম করে বাচ্চাটাও কিন্তু পরিশ্রম করে মায়ের সাথে সাথে। হ্যাঁ, কারণ বাচ্চাটারও কষ্ট হয়। এই জন্য বলা হয় যে গর্ভবতী মাকে বেশি বেশি যত্ন নিতে, খাওয়ানো, এবং তার পরিশ্রম যেন কম করে, রেস্ট নেয়, ঘুমায়, অন্যান্য মায়েদের চাইতে যেন একবেলা বেশি খাবার দেওয়া হয়। এরকম কারণ হলো বাচ্চাটার যত্নের জন্য। তো এই বাচ্চা, এত কষ্টের বাচ্চা যদি যখন জন্মগ্রহণ করে, জন্মের পর এই বাচ্চাকে মা দেখবে ঘন্টা খানিকের মধ্যেই, যেখানেই হোক, বাসায় হোক আর হাসপাতালে হোক, যেখানে হোক, মার সান্নিধ্যে বাচ্চাকে নিয়ে আসে। মা বাচ্চাটার চেহারা দেখে, আর মা যে এত যে কষ্ট করলো সেই কষ্টটা কি হলো, সঙ্গে সঙ্গে তার মনে থেকে আর কোনো কষ্ট নাই, না? বাচ্চাটার চেহারা দেখা মানে সে আনন্দে তৃপ্তিতে তার মনটা ভরে যায়। হ্যাঁ, কারণ বাচ্চা তার এত দিনের ফসল, বাচ্চা তার চেহারাটা দেখলেই মার শান্তি হয়ে যায়। আর বাচ্চাও কিন্তু জানো, মায়ের কাছে আসলে আর কান্না করে না, আর মার কাছে গেলেই মায়ের বুক ঘষে খেতে চায়, সে মার কাছে আসলে খেতে চায়। এই জন্য ডাক্তাররা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের কাছে দেয়, মায়ের বুকে দেয়। বুকে দিলে কি হয়, মায়ের বুকে যে উষ্ণতা, যে গরম ভাবটা, সেটাই শিশুকে শুকাতে সাহায্য করে। তোমরা একটু খেয়াল করলে দেখবে, তোমরা কি দেখেছো কিনা জানি না, দেখবে গরুর বা পশুর যখন বাচ্চা হয়, বাচ্চাটা হওয়ার পর মাটিতে পড়লেই পশুটা কি করে, মুখ দিয়ে তার জিহ্বা দিয়ে কি করে, বাচ্চাটাকে শুকনা শুকনা করে। হ্যাঁ, শুকনা করে দেয়। তেমনি মানুষের বাচ্চাও তেমনি তাদের মায়ের কাছে আসলে সে উষ্ণতা পায়, আরাম পায়। বাচ্চারা মায়ের বুকে যে আরামটা পায় অন্য কোথাও পায় না। এই জন্য আমাদের শিশুদের সাথে বন্ধন তৈরি করতে হবে। প্রথম বন্ধনটা মায়ের সাথেই হয়। এই জন্য জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দিতে হবে। শিশু কান্না যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দিতে হবে। অনেক সময় শিশুরা কান্না করে, এই কান্না করা কি হয়, অথবা কোনো ক্ষুধা লাগলে কান্না করে, ঘুম পেলে কান্না করে, ভয় পেলে কান্না করে, নানা রকমের কারণ আছে কান্না করার। এই জন্য আমরা কি করি, শিশুকে কান্না যত তাড়াতাড়ি সম্ভব, শিশুকে কান্নাটাকে আমরা এইটা সাড়া দিতে হবে। কান্না করলে কেন কান্না করছে, বিছনা ভিজাইছে কিনা, কিছু করেছে কিনা, এরকম দেখে দেখে তাকে
পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে নিতে হবে, মা আদর করবে, শিশু কান্না থেমে যাবে। আর যদি কান্না করতেই থাকে এদেরকে সে ভয় পাবে, আরো একটা যে কোনো একটা তার নাভি ফুলে যাবে এবং যে কোনো সময় একটা অসুখ হয়ে যেতে পারে। এই জন্য আর সব সময় মনে করতে হবে শিশুকে নিয়ে ঘুমাতে হবে। অনেক সময় মাকে অনেকে দেখা যায় যে দোলনাতে ঘুমায় বাচ্চা বা অন্য খাটে রাখে, ছোট একটা খাট কিনে সেটা রাখে না। শিশুকে সবসময় 5 বছর পর্যন্ত মায়ের বুকের কাছে, মায়ের কাছেই ঘুমাতে হবে। যত কাছে নিয়ে ঘুমাবে, যত মাথায় হাত দিবে, যত গল্প করবে, শিশু ততটা বুদ্ধিমান হবে, ততটা মায়ের প্রতি তার ভালোবাসা জন্মাবে। শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া, পর্যাপ্ত মানে যতটা সময় দেওয়া যায়, বাসায় যতক্ষণ থাকে শিশুর সাথে গল্প করতে হবে, খেলতে হবে, তাকে খাওয়াতে হবে। কাজের মানুষের উপর নির্ভর করে না যে কাজের মানুষ খাওয়াবে, ও করবে, সে করবে। ও কিন্তু ঠিক শিখে বুঝে ওকে কে খাওয়াচ্ছে, কে আদর করতেছে। এই জন্য শিশুটাকে সবসময় যতটা সম্ভব শিশুকে সময় দিতে হবে। হ্যাঁ, বেড়াতে নিয়ে যেতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, বা বাড়িতে একা থাকলে তাকে খেলা করতে হবে, যেন শিশুটা মায়ের উপরে একদম নির্ভরশীল থাকে বা মাকে সে সবসময় কাছে পায়। এখন শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের বুকে দুধ দেওয়া, এগুলো প্রত্যেকটা তোমাদের আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। তোমরা এটা একটু দেখে নিও, কারণ অনেক মারাই মনে করো যে মায়ের দুধ খাওয়ায় না। তারা কি করে, কৌটার দুধ বা গরুর দুধ এগুলো খাওয়ায়। এতে খেলে কি হয়, শিশুটা অনেক সময় অসুস্থ হয়ে যায়, কারণ সব দুধ তো শিশুর জন্য উপযুক্ত না। হ্যাঁ, আস্তে আস্তে ও একটু বড় হলে খাওয়ানো যেতে পারে একটু একটু। তারপরে তো 6 মাস পরের থেকে তো বাড়তি খাওয়া। কিন্তু আসল হচ্ছে শিশুর জন্য মায়ের দুধই আল্লাহ তাআলা থেকে এটা আসছে। যেদিন থেকে শিশু আসছে তার মায়ের গর্ভে, সেই দিন থেকে আল্লাহ তার বুকের মধ্যে এটা দিয়েছে। আর যেদিন সে জন্ম হবে সেই দিন সেটা সে খেতে পারবে, এরকম ভাবে আল্লাহ তাআলা দেওয়া। এটা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না, কোনো আহ অন্য কোনো সাথে এটা তুলনা হয় না। কারণ জানো যে মায়ের একটা দুধের এক একটা চিমটি দুধের দামই অনেক। তার এটা কোনো পরিশোধ করা যাবে না, কোনো ঋণ, এই ঋণ আমরা আসলে কিন্তু পরিশোধ করতে পারবো না। প্রত্যেকে যারা যাদের মায়ের থেকে জন্মগ্রহণ করেছে, এটা সবার জন্যই এটা। এই জন্য মাকে সবসময় এইটার জন্য আমরা মার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো যে মা আমাদেরকে লালন পালন করেছে। তারপরে মনে করো যে আহ অনেক সময় আমরা মায়ে যখন শিশুকে দুধ খাওয়ায় দেখবে মার দিকে শিশু তাকিয়ে থাকে, হ্যাঁ, একদম আর আর করে তাকিয়ে থাকে এবং সে খুবই নিরাপদ বোধ করে। এবং শিশু মায়ের সংস্পর্শে গেলে মায়ের কাছে সে ঘুমিয়ে পড়ে, দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। এই জন্য মায়ের প্রথম যে দুধটা, মনে করো শাল দুধ, একদম মানে প্রথম যেদিন হলো সেদিন যে তাকে যে দুধ খাওয়ানো হলো শাল দুধ, সেটা হলো এমন একটা যে মানে মেডিসিন, যেটা অন্য কোনো দিয়ে হবে না। এটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে শিশুর মধ্যে। আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে সেটা খাওয়াতো না, কারণ মনে করতো যে এটা হচ্ছে পুষ জাতীয় জিনিস, এটা খেলে শিশু অসুস্থ হবে। কিন্তু বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছে যে এই দুধের কোনো বিকল্প নেই। এটা যে শিশু খেয়েছে সেই শিশু একেবারে তার পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সে অর্জন করেছে। এইটা কোনো মেডিসিন বা অন্য কোনোতে সেটা হবে না। তাহলে আমরা এটা দেখতে পেলাম। তোমরা এই যে ধারাবাহিক গুলো, এগুলো একটু ভালো করে পড়বে, রিডিং পড়লে এখানে কোনো সমস্যা নাই। তোমরা পড়ে পড়ে এই জিনিসগুলো দেখবে। 6 মাস পর্যন্ত আমরা শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ডাক্তাররা বলে, কিন্তু তারপরে 2 বছর কিন্তু প্রত্যেকটা শিশু মায়ের দুধ খেয়ে থাকে। হ্যাঁ, 2 বছর পর্যন্ত, কিন্তু এর মধ্যে তাদের 6 মাস পর পর বাড়তি খাবার দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিশুকে আমরা যত্ন করতে হলে প্রথমে মায়ের সান্নিধ্যে রাখতে হবে এবং তাকে টাইম টু টাইম তাকে খাবার দিতে হবে, তাকে যত্ন করতে হবে, তার যে প্রয়োজনীয় চাহিদাগুলো সেগুলো মিট আপ করতে হবে, তাকে গোসল করাতে হবে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিছনা ভিজালে সেটা সঙ্গে সঙ্গে পাল্টে দিতে হবে। এই জিনিসগুলো অবশ্যই মা তো করবেনই, কিন্তু মায়ের সাথে অনেক সময় সহযোগী থাকে, তারাও করতে পারে। তারপরে শিশু কান্না করলে তাকে কান্না সাজা দিতে হবে, যেন সে কান্না না করে, কি কারণে কান্না করে, ক্ষুধা লেগেছে কিনা, পেট ব্যথা করছে কিনা, খারাপ লাগতেছে কিনা, বা মলমূত্রের মধ্যে আছে কিনা, একটু খেয়াল করে অবশ্যই তাকে ঘুমানোর একটা ভালো ব্যবস্থা করে দিতে হবে। কারণ শিশুরা নিরিবিলি পছন্দ করে। এই জন্য তাকে এই জিনিসগুলো আমরা অবশ্যই দিব, কারণ বাবা মার স্নেহ, ভালোবাসা, আদর একটা শিশুর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন।
হ্যাঁ, তাহলে শিশু নিরাপত্তা বোধ করে। অনেক সময় দেখবে কি ছোট শিশুকে যদি একা ঘুমিয়ে রেখে যায়, অনেক সময় হঠাৎ করে লাফ দিয়ে উঠে, মানে একদম মানে কেন ছিটে যায়। এই জন্য আমরা কি করি, শিশুর গায়ের উপর একটা আস্তে ছোট্ট একটা বালিশ দিয়ে যাই, যে পায়ের উপরে, যেন সে একটু মনে করে যে মা কাছাকাছি আছে, এরকম একটা ভারী একটা কিছু দিয়ে যায়। এইটার কারণ হচ্ছে শিশুকে সবসময় মায়ের কাছে রাখা, বা মায়ের সান্নিধ্যের মনে করতে পারে যে ও আমার মা আমার কাছাকাছি আছে। একা রাখলেও যেন আমরা এটা খেয়াল করি। আচ্ছা, তারপরে হলো শিশুর কাছে নিয়ে ঘুমানো, এটা তুমি বললামই। কারণ একটা শিশু দূরে ঘুমালে, সে রাতে বিছানা ভিজালো বা ক্ষুধা লাগলো, হ্যাঁ, মা উঠে আবার যে খাওয়ানো, নানান রকমের সমস্যা হতে পারে। এই জন্য সবসময় নিরাপত্তা বোধের কথা চিন্তা করে বাচ্চাকে মায়ের কাছে বা একেবারে নিকটে নিয়ে ঘুমাবে। যত কাছে থাকবে বাচ্চা, ততটাই সে রোগমুক্ত থাকবে এবং সে মন প্রফুল্ল থাকবে, হাসি খুশি থাকবে। সে খেতে যাবে, মার কাছে থাকলে সে সবকিছু তার কাছে ভালো লাগবে, মনে করবে যে জগৎটাই তার কাছে কাছে আছে। এই জন্য সে আমরা মনে করি যে মাকে পর্যাপ্ত সময়, যতটুকু সময় দেওয়া প্রয়োজন ততটা দিতে না পারলেও যেন যে থাকবে তাকেও যেন সেরকম ভাবে ট্রেনিং দেওয়া হয়, যে বাচ্চাটা যেন কান্না করে না করে, অবহেলায় না বড় হয়, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শিশুকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবো। তোমাদের বইতে খুব সুন্দর সুন্দর দেখো ছবি দেওয়া আছে, মা কি সুন্দর করে তার সন্তানকে ছবি দেখাচ্ছে বা পড়াশোনা করাচ্ছে, বাইরে জিনিস দেখাচ্ছে। এই যে আমরা চাঁদ মামার গল্প করি, আয় আয় চাঁদ মামা, দেখছো বাচ্চা কত আনন্দ পায়। আসলে কিন্তু চাঁদ মামা তো আর আমাদের কাছে আসে না, কিন্তু বাচ্চা তো মনে করবে যে চাঁদ মামা কাছে আসবে। এই যে জিনিসগুলো, এগুলো গল্প, ছড়া, এগুলো শিশুকে বুদ্ধিবৃত্তি, সামাজিক করতে আমাদের সহায়তা করে। এই জন্য আমরা শিশু, যে শিশু বাবা মার কাছে বড় হবে, সেই শিশু মনে করো যে অনেক অনেক মানে বুদ্ধি নিয়ে সে বেড়ে উঠবে। কারণ বাবা মা সবসময় চায় তার সন্তান যেন ভালো হয়, ভালো শিক্ষা পায়, ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আর অনেক সময় অনেক দেখা যায় যে যদি বাইরে কারো কাছে থাকে, সে অতটা যত্ন করে না, অতটা পরিষ্কার রাখে না, বা শিশুর সাথে ভালো ব্যবহার করে না, এতে কি হয়, শিশু ভয় পেয়ে যায় এবং সে সবসময় ভীতু ভাবে বড় হয়ে থাকে। শিশু অনেকটা শিখতে পারে না। অনেক ছোটবেলায় যে জিনিসটা শেখার কথা, সে শিক্ষাটা না পেয়ে সে পরে পরবর্তীকালে সে স্কুলে যখন আসে, সে অনেক কিছুই আমরা দেখতে পাই। আমরা বিশেষ করে যখন নার্সারি ক্লাসে, ছোট ক্লাসগুলোতে যাই, তখন আমরা এগুলো, তখন আমরা বলি যে নিশ্চয়ই বাসায় বাবা মা, জিজ্ঞেস করি বাবা মা কি করে, বলে যে আব্বু আম্মু চাকরি করে বাইরে। তখনই বুঝতে পারি যে এইগুলো সে ছোটবেলা থেকে শিখে নেয়। এই জন্য সবকিছুই শিখাতে হবে, খাওয়া থেকে আরম্ভ করে চলন বলন, কথা বলা, সবকিছুই আমরা ছোটবেলা থেকেই শিখবো। আদব কায়দা, স্নেহ, ভালোবাসা যেগুলো আছে, একটা মানবিক গুণ সম্পন্ন হতে হলে যেগুলো দরকার হয়, সবগুলোই আমরা ছোটবেলা থেকে শেখার চেষ্টা করব। তাহলে তো মানে শেখানোর চেষ্টা করব, তাহলে আমরা শিখে সে ছেলে বা মেয়ে যেটাই হোক সন্তান, সে পরিপূর্ণভাবে সমাজের সাথে মিশতে পারবে, সামাজিক হতে পারবে। আর যদি না শিখাতে পারি, কোনো ব্যর্থতা থাকে এর মধ্যে, তাহলে কি হবে, সে সামাজিক ভাবে সকলের সাথে মিলেমিশে সে করতে পারবে না। এক জায়গায় সে বড় হলেও কিন্তু তোমরা মনে করতে পারো যে বড় হলে চেঞ্জ হয়ে যাবে, না, অনেক কিছু আছে বড় হলে চেঞ্জ হয় না। মনে করো অনেক বাচ্চা আছে, তোমরা দেখবে খেয়াল করলে বা হাতে সবকিছু করে, খেয়াল করেছো? অনেক সময় লিখো বা হাতে, খেয়াল করেছো? খেয়াল করেছো? তোমরা দেখেছো এটা? বা হাতে লিখে, বা হাতে খাওয়া দাওয়া করে, বা হাতে সব জিনিস ধরে। এই যে জিনিসটা, শিক্ষাটা, এটা কিন্তু একটা শিশুকে যদি আমরা ছোটবেলা থেকে দেখি যে বা দিকে বেশি ঝোঁক, অনেক সময় চেষ্টা করলে কিন্তু সেটা ডান দিকে চলে আসে। আবার অনেক সময় একেবারে এক্সেপশনাল, যেটা অনেক সময় হয় না, অনেকেরই হয় না, কিন্তু বেশিরভাগ কিন্তু চলে আসে। খাবারটা বা জিনিসপত্র ধরা, আদব কায়দার মধ্যে এটা মধ্যে আমরা ধরি, এটা সে যখন ধরবে গ্লাসটা বা হাত দিয়ে, না ডান হাতে ধরো, বসে পানি খাও, এই যে জিনিসগুলো, এগুলো যদি আমরা ছোটবেলা থেকে করি, তাহলে কিন্তু সে আস্তে আস্তে শিখবে। আর যদি মনে করো যে ছেড়ে দিলাম যে যা ইচ্ছে তাই করো, তাহলে কি হবে, দেখা যাবে সে একসময় বা দিকে সবকিছু করবে। এটা হলো আমরা আমরা ছোটবেলা থেকেই আমাদের এই শিক্ষাটা আমরা দিয়ে থাকি। তাহলে আমরা সমাজে একটা শিশু মানে উপযুক্ত করে গড়ে তোলা পরিবারের অন্যতম একটি কাজ। জন্মগ্রহণের পর থেকে শিশুর সাথে পরিবারের সম্পর্ক গড়ে ওঠে। 7-8 মাস বয়সের মধ্যে শিশু মা বাবা কিংবা যারা তাকে যত্ন নেয় তাদের সাথে সম্পর্ক তৈরি করে।
এ বয়সের কোনো শিশুকে পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা তাদের মা বাবার মনোযোগ পাওয়ার জন্য বিশেষ চেষ্টা করে। মা বাবা শিশুর ঘরে প্রবেশ করে তখন শিশু খুশি হয়ে ওঠে। মা তাকে কোলে তুলে নিলে সে তার মুখে হাত দেয়, চুল নাড়াচাড়া করে। শিশু ভয় পেলে মায়ের কোলে আশ্রয় নেয়। জন্মগ্রহণের পর থেকে শিশু মায়ের সাথে সম্পর্ক তৈরি করতে থাকে। মায়ের কোমল স্পর্শ, স্নেহ, হাসি, ভালোবাসা সবকিছু তাকে গভীর সম্পর্ক গড়ে তোলে। একেবারে গবেষণায় দেখা গেছে বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্ক শিশুর ইতিবাচক বিষয়ে ভূমিকা রাখে। মা যেমন দায়িত্ব আছে, বাবারও কিন্তু অনেক দায়িত্ব আছে। বাবাকেও অনেক শিশু আছে বাবার কাছে লালন পালন হয়। এতে মায়ের তুলনায় কোনো অংশেই কিন্তু কম নয়। বাবারাও অনেক সময়, অনেক বাবা আছে শিশুকে অনেক যত্ন করে বা টেক কেয়ার করে, যে বাইরে নিয়ে যাওয়া, খাওয়ানো, গোসল করানো, হ্যাঁ, শিশুকে স্কুলে নিয়ে যাওয়া, সবকিছু অনেক বাবারা আমরা দেখি যে করে থাকে। অনেক সময় মা পারে না, মা আরেকটা বাচ্চা থাকলে বা পরিবারের অনেক কাজ থাকে মায়ের, এতে বাবা সে যদি দায়িত্বটা নেন তাহলে কিন্তু পরিবারের মধ্যে একটা সমঝোতা হয় এবং খুবই সুন্দরভাবে শিশু বেড়ে উঠতে পারে। যে পরিবারের বাবা শিশুকে পর্যাপ্ত সময় দেয়, শিশু লালন পালনে গুরুত্বপূর্ণ অংশ নেয়, সেই পরিবারের শিশুর মধ্যে বিভিন্ন আচরণগত সমস্যা কম দেখা যায়। এমনকি বাবার অংশগ্রহণ শিশুর কৈশোরের মাদকাসক্ত বা অপরাধমূলক কাজও প্রতিরোধ করতে সহায়তা করে। বাবা যদি শিশুকে ঠিক মতো দেখে, স্কুলে নিয়ে যায়, কোথায় কার সাথে মিশলো, কোন বন্ধুর সাথে মিশলো, হ্যাঁ, সবকিছু বিকালে সময় দেয়, খেলতে মাঠে নিয়ে যায়, তাহলে কিন্তু শিশুরা অপরাধ জগতে যে প্রবেশ করতে পারে না। আর যদি ছেড়ে দেয় তাহলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এটা কিন্তু পরিবারের পরে পস্তাতে হবে। কিন্তু সময় থাকতে এটাকে অবশ্যই দেখতে হবে যে শিশু যখন কৈশোরে পরিণত হচ্ছে বা স্কুল গোয়িং হচ্ছে, মানে 8-9 বছর বয়স হচ্ছে, তখনও খেয়াল করতে হবে। এটা ছেলে শিশু হোক আর মেয়ে শিশু হোক, প্রত্যেকের বেলায় এটা প্রযোজ্য। শুধুমাত্র সন্তানের সাথে মা বাবার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলে হবে না, মা বাবা নিজেদের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে সুসম্পর্ক থাকতে হবে। কারণ একটা বাবা মা সংসারে যদি শান্তি না থাকে, বাবা মার মধ্যে যদি মনে করো বিশৃঙ্খলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে সেই পরিবারের শিশুটা সবসময় মন মরা হয়ে থাকে, যে বাবা মা তাদের মধ্যে সেপারেশন বা তাদের মধ্যে একজন একজন সাথে অকথ্য ভাষায় বকাবকি বা গালাগাল করা, এই জিনিসগুলো যদি শিশু ছোটবেলা থেকে দেখতে পায় তাহলে ওর মধ্যে এগুলো চলে আসবে। হ্যাঁ, ও মনে করবে যে বাবা মার মধ্যে সম্পর্ক যেহেতু ভালো নেই, তার মানে এটাই মনে হয় জগৎ, এরকমই মনে হয় মানুষ বড় হয়, ও এগুলো শিখে ফেলবে। এই জন্য কোনো সময় বাবা মার মধ্যে যদি কোনো সময় কথা কাটাকাটি হয়, এই সময় শিশুকে সেখানে না রেখে তাকে অন্যভাবে সেখান থেকে সরিয়ে দিয়ে এবং সেটা নিজেদের মধ্যে মিট আপ করে পরে তার সাথে অনেক সময় আলোচনা করাও যায়, অনেক সময় না করলেও হয়। এভাবে তাকে করতে হবে, কিন্তু তার কোনোভাবেই যেন সেইটার মধ্যে ইনভলভ না হয়। তাহলে কি হবে, ছোটবেলা থেকে তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা জন্ম হবে। এই জন্য আমরা চেষ্টা করব শিশুকে কোনো ক্ষতিকর জিনিস বা কোনো খারাপ জিনিস যেখানে যেটা না শুনলে শিশুর জন্য, অনেক সময় দেখা যায় খবরে কোনো জিনিস মনে করে দেখাচ্ছে, হ্যাঁ, শিশু যেটা মনের মধ্যে রিয়াক্ট হবে যে ওই দেখলে খারাপ লাগবে, হ্যাঁ, এরকম না দেখাটাই ভালো। কারণ এর বিকাশ যেহেতু, তার বিকাশের এটা একটা বাধা হবে। হ্যাঁ, সে মনের মধ্যে একটা রেখাপাত করবে, সে কখনোই ভুলতে পারবে না। ওই সিনটা সবসময় তার মনে হবে, মনে করো বাবা মা ঝগড়াঝাটি, এমনকি মারামারি পর্যায়ে, এই জিনিসটা যদি সে দেখে ফেলে একবার, তাহলে কি হবে, তার মধ্যে এটা একদম গেঁথে যাবে। হ্যাঁ, কোনো সময় ভালো ব্যবহার করলেও কিন্তু মনে হবে যে আব্বু আম্মুকে এরকম সাথে খারাপ ব্যবহার করেছে। অনেক সময় বলেও ফেলে, কেন তোমরা ঝগড়া করো, কেন তোমরা খারাপ কথা বলো, এই যে জিনিসগুলো, এগুলো যেন আমরা অ্যাভয়েড করে চলি। এগুলো কখনোই আমরা বাচ্চাদের সামনে না করার চেষ্টা করবো। এটা আমাদের পরিবারে যারা বড় আছে, এটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। তারপরে মনে করো যে ভাই বোনের সাথে পারস্পরিক শিথিল সম্পর্ক একটি শিশুর আত্মধারণাকে বিঘ্নিত করে। একটা ভাই বোন একটা শিশুর জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার। ভাই বোন ভালো মন্দ দেখাশোনা করা, তাদেরকে ছোট ভাই থাকলে বা বোন থাকলে তাদেরকে পড়াশোনা সাহায্য করা, খাওয়ানো সাহায্য করা, গোসল করানো, এটা একটা শিশুর জন্য মনে করো যে ভাই বোন মানে একটা বন্ধু, মানে সান্নিধ্যের জন্য সবচেয়ে একটা প্রয়োজন। এবং একটা শিশু কিন্তু মা বাবার পরে ভাই বোনের কাছে তার আবদার বা কথা বলা, অনেক সময় দেখবো ছোটরা বড় বোনরা পড়াশোনা করলে এসে কথা বলা, আপু এটা বুঝায় দাও, এটা বলো কি হয়েছে, হ্যাঁ নানান কথা, ওর স্কুলে কি হয়েছে সেগুলো বলার চেষ্টা করা, এই যে জিনিসগুলো যে করে, এটা কারণ এর মনের অজান্তেই কিন্তু সেই জিনিসগুলো মানে বাবা ভাই বোনের সাথে শেয়ার করে। হ্যাঁ, তাকে বলে সে মনে করে যে এটা আমাদের ভাই বোনকে বললে বা আপু একটা বুদ্ধি দিতে পারবে, ভাই একটা বুদ্ধি দিতে পারবে,
বা কি হলো না হলো সবকিছু ঘটনা বলে। কি সুন্দর দেখো তোমাদের এখানে একেবারে ছোট ভাই বোন হিসেবে যে আচরণগুলো শিশুর সাথে ভালো সম্পর্ক তৈরি করে শিশু বিকাশ সহায়তা করে, কি সুন্দর করে তোমাদের ছক করে দেয়া আছে, দেখতে পাচ্ছ? এই ছকটা দেখো, তোমরা যদি এই ছকটাকে ফলো করো দেখবে ছোট ভাই বোনরা তোমাকে অবশ্যই ভালোবাসবে। তোমরা যারা ছোট আছো তারা বড়দের সাথে সেভাবে শেয়ার করতে পারবে, ভাগ করে করতে পারবে। আমাদের যে মনে করো যে যে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, আমাদের অনেক কিছু শেয়ার করে চলতে হয়, আমরাও শেয়ারিং শিখতে পারবো যে কি করে চললে ভাই বোন খুশি হবে বা আমি আমার জন্য ভালো হবে। আমরা যৌথ পরিবারে যেহেতু আমরা অনেক সময় দেখা যায় যে এটা খুবই প্রয়োজন হয়। হ্যাঁ, একক পরিবারে হয়তো বা ভাই বোন একা থাকে, একাই সবকিছু পায়, কিন্তু যখন দুটা তিনটা ভাই বোন থাকে তখন কিন্তু অনেক কিছু আছে শেয়ার করে ব্যবহার করতে হয়, এমনকি রুম, পড়ার টেবিল সবকিছু তো শেয়ার করতে হয়। সেই শেয়ারিংটা শিখতে পারে। যারা শিশু লালন পালনে বাবা মাকে সাহায্য করতে পারে ভাই বোন, কিন্তু মনে করো বাবা মা বাসায় নাই, এই ক্ষেত্রে কিন্তু বড় ভাই বা বোন পরিবারের এই কাজগুলো করতে পারে, বা যারা আছে পরিবারে তাদেরকেও বলতে পারে যে এইভাবে করেন এইভাবে করেন, তাহলে তারাও সেই বিষয়গুলো খেয়াল করতে পারে। আবার আত্মীয় স্বজনে অনেক সময় থাকে পরিবারে, নিকট আত্মীয় থাকে, তারাও কিন্তু অনেক সময় আমরা দেখতে পারি যে শিশুকে এগুলো যত্ন করার কাজটা করে থাকে। সবসময় মনে রাখতে হবে যে শিশুদের কথা কিন্তু আমরা শুনবো, ওরা কি বলতে চায়। অনেক সময় আমরা কি করি, ওই শিশু কিছু বলতে চাইলে আমরা কি বলি, এখন না যাও, এখন যাও, এখন পড়তেছি, এখন ডিস্টার্ব করো না, এখন না। এই যে তুমি মানা করে দিলা, এই মানা করাটাই কিন্তু তার মধ্যে একটা শিক্ষার প্রবণতা থেকে সে চলে গেল। এই জন্য তোমাকে কি করতে হবে, একটু কষ্ট করে হলেও আমাদেরকে কি করবে, শিশুর কথা শুনতে হবে, তার সাথে খেলা করার প্রয়োজন আছে, তার সাথে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, সে কি বলতে চায় এই জিনিসগুলো আমরা, এই যে ভাই বোনের সাথে দেখো কত সুন্দর একটা সম্পর্ক, এই যে খেলাধুলা করতেছে। অনেক একটা পরিবারে কিন্তু অনেক সময় বৃদ্ধ দাদা দাদি নানা নানি থাকে, তারাও কিন্তু পরিবারের শিশুদেরকে লালন পালনের বিশেষ ভূমিকা রাখে। তারাও এই গল্প শোনাতে পারে, তার কি সমস্যা সেটা শুনতে পারে, তাকে স্নেহ করতে পারে, তারপরে তাকে খাবারের ব্যবস্থা করে দিতে পারে। এই যে জিনিসগুলো কিন্তু পরিবারে, আমরা যৌথ পরিবারে দেখতে পাই এই জিনিসগুলো। এই জন্য কিন্তু একক পরিবারের চাইতে যৌথ পরিবারের সন্তানরা কিন্তু অনেক নিরাপত্তা পায়। একক পরিবারের সন্তানরা কি করে, অনেক সময় একাও থাকতে হতে পারে, বাবা মা না কাজের মানুষ যদি বাসায় না থাকে তাহলে অনেক সময় একাও থাকে। তো এই যে একাকিত্বটা, এটা কিন্তু আমরা যৌথ পরিবারের মধ্যে দেখতে পাই না। এই জন্য আমরা যৌথ পরিবারটাকে আসলে আমাদের আগে ছিল, অনেক ভালো ছিল যৌথ পরিবার। কারণ যৌথ পরিবার, আরে আবার সবচেয়ে বড় কথা হলো যদি দুই একটা ভাই বোন থাকে তাহলে আরো একটু বেশি ভালো হয়, কারণ ভাই বোনের সান্নিধ্য পেতে পারে। আচ্ছা, তাহলে আমরা এইটুকুই আজকে পড়বো। হ্যাঁ, তোমরা এইটুকু, আমি আজকে আরেকটা ক্লাস নিয়ে এটা শেষ করে দিব। হ্যাঁ, এইটুকু আমরা আজকে পড়বো। আর আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমরা আমরা 65 পৃষ্ঠা থেকে আগামী ক্লাসে পড়বো। আমি তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে ব্যবহারিক কাজ করতে হবে, মনে আছে তোমাদের সে কথাটা? আচ্ছা, তোমাদের দেখো, শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, ব্যবহারিকের জন্য তোমাদের চতুর্থ অধ্যায় পার্ট 2 দেখো বাজেট তৈরির নিয়ম আছে। হ্যাঁ, বাজেট তৈরির নিয়মটা তোমরা নিয়মটা ফলো করবে, বুঝতে পেরেছ? নিয়মটা দেখে তোমরা 4 জন সদস্যর জন্য মনে করো মাসিক আয়, তোমাদের এখানে 30,000 টাকা দিয়েছে মাসিক আয়, ঠিক আছে, 30,000 টাকা না হলেও যদি তোমরা 35 বা 40-এর মধ্যে করো তাহলে অসুবিধা নাই। ঠিক আছে, 40,000 টাকা একটা বাজেট করবে, মাসিক আয় 40,000 টাকা দিয়ে একটা বাজেট করবে। সেটা হলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে, বুঝতে পেরেছো আমি কি বলতেছি? প্র্যাকটিক্যাল খাতা কিনতে জি হবে মিস। একটা, খাতার মধ্যে তোমাদের একটা মাসিক আয় বাজেটের একটা নমুনা দেখাতে হবে। এই হলো তোমাদের একটা কাজ, বুঝতে পারছো? আমি তোমাদের এটা খুললে পরে তোমাদের ডিটেলস আমি বুঝাতে পারবো, কিন্তু তোমাদের দেখবে যে একটা আছে, প্র্যাকটিক্যাল খাতায় একটা সাদা পেজ আছে, আরেকটা আছে যে বাংলা রোল টানা পেজ। ওই রোল টানা পেজের মধ্যে লিখবে, আর সাদা পেজের মধ্যে ছবি লাগাতে হবে। কি বলছি বুঝতে পারছো? জি মিস।
যে সাদা পেজের মধ্যে ছবি লাগাতে হবে, আর রোল টানা পেজটার মধ্যে তোমার একটা বাজেট তৈরি করতে হবে। তুমি বাজেটটা করবে 40,000 টাকা দামেরই একটা বাজেট করো, যেহেতু তোমাদের বইয়ে 30,000 টাকা দেওয়া আছে, তুমি আর 10,000 টাকা বাড়ায় করো। কারণ হলো 40,000 টাকা অনেক সময় বা 30,000 টাকা হতে চাবে না, আর এটা বইয়ের মতো নমুনা হয়ে যাবে, এই জন্য আমরা একটু এক্সেপশন আলাদা করি। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা কাজ আছে, আমি আরেকটা কাজ দিচ্ছি, সেটা হলো পঞ্চম অধ্যায় 6, পঞ্চম অধ্যায় পার্ট 6 বের করো। পার্ট 6 তোমাদের দেওয়া আছে হলো অভ্যন্তরীণ গৃহসজ্জায় অব্যবহৃত জিনিসের ব্যবহার। আমি এটা গত ক্লাসেও মনে হয় একটু বলেছিলাম যে তোমাদের ডিমের খোসা দিয়ে ডিমের উপর একটা কাজ করতে হবে, এটা পরে করবে, একদম লাস্টে করবে, কারণ এটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু তুমি তোমার এই যে খাতার মধ্যে, এই যে পেজের মধ্যে একটা মাছ আঁকলা, হরিণ আঁকলা, ফুল আঁকলা, যেটা তোমার ইচ্ছা, একটা সিনারি আঁকলা, সেটা তুমি আঁকার পর তার উপরে আইকা দিয়ে ডিমের যে খোসাগুলো থাকে, ডিমে আমরা খাওয়ার পরে যে খোসাটা থাকে, সেটা পরিষ্কার করে ধুয়ে সেটাকে তুমি যদি একটু টুকরা টুকরা করে রোদে শুকিয়ে দাও, তারপর তুমি সেটা আইকা দিয়ে সুন্দর করে লাগাবে। এটা তোমার এখানে দেয়া আছে, এটা মাছের উপর তোমাদের বইতে দেয়া আছে। মেয়েরা কিন্তু অনেক সুন্দর করে এবং রঙও করে অনেকে। আমি একবার দেখেছিলাম একটা মেয়ে সূর্যমুখী ফুল বানিয়েছিল, এত সুন্দর। একটা মেয়ে হরিণ বানাইছিল আমাদের ক্লাসেরই। তো সুতরাং আমরা এই জিনিসগুলো কিন্তু করব, এই কাজগুলো। এখানে তোমাদের আরেকটা আছে মেসেজ হোল্ডার। মেসেজ হোল্ডারটা বানানোর জন্য তোমাদের একটা কাগজ নিতে হবে, মোটা কাগজ। হ্যাঁ, মোটা কাগজ নিয়ে সেই কাগজের মধ্যে পুতুলের একটা শেপ করতে হবে, পুতুলের আকার দিতে হবে। একে তোমরা মেসেজ হোল্ডার মানে হচ্ছে এই যে নিচে যেটা ফুল দেখতে পাচ্ছ, এটা একটা পকেট। হ্যাঁ, এই পকেটের মধ্যে অনেক সময় চাবি, রিং, কলম, প্রয়োজনীয় ছোট প্যাড এইগুলো রাখা যায়, এটা বলা হয় মেসেজ হোল্ডার। এটা ঘরের মধ্যে সাজিয়ে রাখে। একটা মেসেজ হোল্ডার আছে, আর একটা না হলে তোমাদের আছে হলো, দেখো এখানে একটা আছে ওয়াল পকেট। এটা চট দিয়ে তৈরি করবে। ওয়াল পকেটটা হলো চট বাজারে কিনতে পাওয়া যায়, ওই নিউ মার্কেটে, কাঁচা বাজারের পাশে একটা মার্কেট আছে, ওখানে চট কিনতে পাওয়া যায়। সেই চট কিনে এনে তোমাদের এখানে পকেট দিতে হবে, 3টা বা 4টা পকেট দিলে এটা সুন্দর পকেট দিয়ে তারপরে ডিজাইন করতে হয়। চারপাশে একটা স্কুল খোলা থাকলে আমি তোমাদেরকে এগুলো দেখাতে পারতাম নমুনা, যেহেতু আমি দেখাতে পারছি না, এখন বইয়েরটা দিয়েই তোমাকে আমি বুঝাচ্ছি। তোমরা কতটা বুঝলে আমি জানি না, কিন্তু তোমরা যদি একসময় বলো তাহলে আমি আগে একটা সামনে স্কুলে এসে তোমাদেরকে এগুলো দেখাতে পারবো। বুঝতে পারছো কি বলছি? জি মিস। আচ্ছা, তাহলে তোমরা এই কাজগুলো আস্তে আস্তে করতে থাকো। ব্যবহারিকের এই যে 6-5 অধ্যায় 5 আর অধ্যায় 4 এই দুটা যে দিলাম, এই দুইটাই ব্যবহারিক আস্তে করো, কতটুকু হয় দেখি। তারপর আগামীতে আবার আরো কিছু আছে ব্যবহারিকে, সেগুলো আমরা করব। অনেক কমিয়ে দিয়েছে তোমাদেরকে ব্যবহারিক কাজ, মানে এইবার যাদের সিলেবাস ওদেরকে কমাইছে, আর আমরা সেই কমানোর উপরেই আগে করে নিই, তারপরে আমরা যদি বাড়তি করতে হয় পরে আবার করব। আগে ওদের সিলেবাস ফলো করে আমরা কমটাতেই করতেছি, যেহেতু সরকার থেকে সিলেবাসটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। তোমরা কোনো অসুবিধা আছে তোমাদের? নো মিস। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমার কথা? নো মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই দোয়া রইলো, আগামী আবার ক্লাসে দেখা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রেডি করে রাখবে, আমাকে বলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।